আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই চলে যাচ্ছি আজকের প্রশ্নটিতে। আজকের যে গাণিতিক সমস্যাটি আমরা সমাধান করব সেটি হলো তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এ বি সি। এই তিনটি বিন্দু দ্বারা গঠিত একটি ত্রিভুজের ক্ষেত্রফল, যার ক্ষেত্রফলের মান দেওয়া 1 বর্গ একক। আমাদের কাছে চেয়েছে সি কেন্দ্রবিশিষ্ট এবং এ বিন্দুগামী বৃত্তের সমীকরণ, অর্থাৎ এমন একটি বৃত্তের ইকুয়েশন সমীকরণ বের করব যার কেন্দ্র সি বিন্দুটি হলো তার কেন্দ্র এবং যেটি এ বিন্দুগামী বৃত্ত দিয়ে যায়। একটু আমরা লক্ষ্য করি, এ বিন্দুটির স্থানাঙ্ক ভুজের মান কিন্তু এ আর কোটির মান -1, অর্থাৎ ভুজের মানটা আমাদের সরাসরি কোনো গাণিতিক মান দেওয়া নেই। তাহলে প্রথমত আমাদের এই বিন্দুটির ভুজটি বের করতে হবে। তো চলুন এই শর্ত অনুযায়ী আমরা আমাদের কাজ শুরু করি। আর ম্যাথে যাওয়ার পূর্বে আমি বলছি, আজকে অষ্টম ক্লাস আর 7 নম্বর ক্লাসে আমরা যে সকল গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করেছি সেটি এরূপ ছিল যে এত বিন্দুগামী, মানে যে কোনো একটি বিন্দুগামী এবং তার একটি কেন্দ্র দেওয়া থাকতো, সে আলোকে বৃত্তের সমীকরণ বের করতাম। এখানেও ঠিক সেটিই বলেছে যে এত কেন্দ্র বিশিষ্ট এবং এ বিন্দুগামী বৃত্তের সমীকরণ, কিন্তু এর আগে এর মানটি সরাসরি দেওয়া ছিল, এবার আমাদের এর মানটি দেওয়া নেই। এর মানের জন্য এ বিন্দুর স্থানাঙ্কের জন্য আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে, আর কিছু না। তাহলে প্রশ্ন অনুসারে আমরা দেখি এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল কত? 1 বর্গ একক। তাহলে ম্যাথ শুরুর প্রথমেই এই বিষয়টিতে আমরা চলে যাই। সেটি হলো এরকম, লিখতে হবে সমাধান। আমি আশা করি প্রিয় শিক্ষার্থীরা আপনারা সকলে এগুলো লিখতে পারবেন, যে এই বিন্দুর স্থানাঙ্ক এভাবে করে লিখবেন। একটু ঠিক করে নিচ্ছি, এ বিন্দুর স্থানাঙ্ক এটা, বি বিন্দু এটা, সি এটা। তাহলে এবিসি যে ত্রিভুজের ক্ষেত্রফল 1 বর্গ একক, এটা লেখার পর সরাসরি আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব শর্ত মতে। আমি আবারও বলছি, শুরুতে অবশ্যই কিছু লিখে নিতে হবে এবং পরবর্তীতে মানে এই বিন্দুগুলো লিখে নেব এবং পরবর্তীতে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল আমরা যখন স্ট্রেট লাইন অর্থাৎ সরলরেখা করেছি অথবা নির্ণায়ক ম্যাট্রিক্স থেকে জেনে এসেছি যে তিনটি বিন্দু দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করতে হয়। হাফ অফ, প্রথমে হবে প্রথম বিন্দুর ভুজ, তারপরে দ্বিতীয় বিন্দুর ভুজ, এরপরে তৃতীয় বিন্দুর ভুজ। আর এখানে হবে সব কোটিগুলো, প্রথম বিন্দুর কোটি -1, দ্বিতীয় বিন্দুর কোটি হলো -2, আর তৃতীয় বিন্দুর কোটি হলো -4, আর এদিকে হবে 1 1 1। এটি হলো তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এই ক্ষেত্রফলের মান কত এখানে বলে দেওয়া আছে, কত? ক্ষেত্রফলের মান 1 বর্গ একক, অর্থাৎ =1। তাহলে এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা এর মান পেয়ে যাব। যারা নির্ণায়ক ম্যাট্রিক্স করেছি তারা খুব সাবলীলায় খুব সহজে এটা পারবো, আর যারা করি নাই সমস্যা নেই। আমি আবারও বলছি, এখানে হাফ রয়েছে, এই হাফটা ওই পাশে গুণ হয়ে গেলে ওইদিকে 2 হবে। আর এই অংশটা যেভাবে বের করব সেটি হলো, আমরা প্রথমে যখন একে নিব, আমি আশা করি এটা সকলে পারেন, না পারলেও আমি বলি, যখন এ উপাদানটিকে আমরা গ্রহণ করব তখন তার সারি কলমটাকে উজ্জ্ব রেখে বাকি যে 4টি মান, এই 4টি মান আমাদের গুণ হবে, অর্থাৎ এটা এদিকে গুণ হবে -2, আর এটা এদিকে গুণ হলে হবে -4, কিন্তু নিচের অংশের জন্য আরেকটি সূত্রের মাইনাস, টোটালি হবে প্লাস। এখানে আছে আমাদের -1, আর এই ভুক্তি ব্যবহার করার জন্য সূত্রেরই একটি মাইনাস অর্থাৎ প্লাস হয়ে যাবে। এটি ব্যবহার করার সময় এর সারি এবং কলাম বাদ, তাহলে 0 1-এর সাথে গুণ হয়ে হবে 0, আর -2টা 1-এর সাথে গুণ হয়ে হবে -2, কিন্তু নিচ থেকে এদিকে মান গুণের ক্ষেত্রে সূত্রের একটি মাইনাস অর্থাৎ +2, আর সর্বশেষে আছে আমাদের 1, এই সারি কলাম বাদ, তাহলে এই 0 4-এর সাথে গুণ হলে হবে 0, এটা হবে মাইনাসে মাইনাসে +4, কিন্তু সূত্রেরই একটি মাইনাস, সেজন্য টোটালি -4।
আর ইজ ইকুয়াল টু এখানে 2 ছিল, এই 2টা ভাগ অবস্থায় ওদিকে গুণ হয়ে গেল অর্থাৎ 2। তাহলে এখানে পরবর্তীতে যে কাজটি করব বলুন তো, এখানে ক্যালকুলেশন করে কি হয়, একদম ইজি। এটা হয় 2, তাই 2a, এখানে থাকতেছে আমাদের 2, এখানে থাকতেছে আমাদের -4 ইজ ইকুয়াল টু 2। তাহলে 2a, এই পাশে আগে থেকেই 2 রেখে দিয়েছি, ও দেখা যাচ্ছে না, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই 2 রয়ে গেছে। আমরা যদি 2 থেকে 4 বিয়োগ করি, -4 বিয়োগ করলে -2 এদিকে আসে হবে +2। তাহলে এটা 4a থাকবে, 2 দ্বারা যখন ভাগ করবো আবার অ্যাকচুয়ালি 2a হবে, অর্থাৎ আমরা কিন্তু এর মানটি পেয়ে গেলাম। তাহলে এর মান দাঁড়ালো কত, 2। এর মান পেয়ে যাওয়া বলতে আমরা কিন্তু অলরেডি এর মান বলতে আমরা এ বিন্দুটি অলরেডি পেয়ে গেছি। এ বিন্দুটির ভুজ যত এ ছিল 2 আর কোটি দেওয়া ছিল হলো আমাদের -1, অর্থাৎ এ বিন্দুটি। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক অলরেডি আমরা পেয়ে গেলাম। এখন এটাকে সকলে আশা করি বুঝতে পেরেছি। যারা এই নিয়মটি জানে না, আমাদের স্ট্রেট লাইন অর্থাৎ সরলরেখার ক্লাসে এগুলো আমরা শিখিয়েছি। শুধু তাই নয়, আমরা নির্ণায়ক ম্যাট্রিক্সে নির্ণায়কের ক্ষেত্রেও এই ম্যাথগুলো করেছি। আমরা চাইলে এই প্রথম রো থেকে দ্বিতীয় রো বিয়োগ করেও এই ক্যালকুলেশনের হিসাবটা করতে পারতাম। আমি এখানে কিছু করিনি, এখানে সরাসরি বিস্তার করে ফেলেছি। ওকে, আর কারো কোনো জিজ্ঞাসা বা সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তীতে না হয় এই ব্যাপার নিয়ে আরেকদিন আলোচনা করব নি। তো চলুন, তাহলে আমরা কিন্তু অলরেডি এ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। কি বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। যে কি পেলাম, এ বিন্দুর স্থানাঙ্ক অলরেডি ডান। এবার দেখি সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে। সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। তাহলে আমরা এখানে একটু লিখি, এ বিন্দুটি কি পেলাম, এ বিন্দুটি পেলাম 2 -1। আচ্ছা, এখন আমাদের সি কেন্দ্র বিশিষ্ট, এখানে বলেছে সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করব, যেটা আবার এ বিন্দুগামী হবে। তাহলে প্রথমত আসি, সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ আমরা ধরে নিই যে সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের কেন্দ্র বিশিষ্ট, এ ধরনের বিষয় আমরা লেকচার 7-এ করেছি। তাহলে এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ ধরে নিচ্ছি x - 2, আর এটা যত আগে থেকে মাইনাস তাহলে হবে +2 হোল স্কোয়ার, প্লাস y এটা -4 সূত্র মাইনাস মানে +4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এটি হলো আমাদের বৃত্তের সমীকরণ। কিন্তু এখানে আমরা আর এর মান জানি না। তবে একটু লক্ষ্য করি, এই বৃত্তের সমীকরণ, এই বৃত্তটি কিন্তু আমাদের কি বলেছে, এ বিন্দুগামী। এ বিন্দুগামী, যেহেতু এই বিন্দুগামী, তাহলে এই বিন্দু দ্বারা এই বৃত্তের ইকুয়েশনকে আমরা সিদ্ধ করে ফেলতে পারবো। ওকে, এগুলো লিখবেন, এগুলো বিগত ক্লাসে বারবার লেখা হয়েছে, তাই আমি আর লিখছি না। তাহলে এই বিন্দু দ্বারা এটাকে সিদ্ধ করবেন, লিখবেন যেহেতু বৃত্তটি এই বিন্দুগামী হয়, এই বিন্দু দ্বারা সিদ্ধ করে পাই। সিদ্ধ করলে কি হবে, একটু আসি, সিদ্ধ করলে এক্স এর জায়গায় আমাদের 2 বসাতে হবে, অর্থাৎ যখন এখানে 2 বসিয়ে ফেলবো পুরোটা অ্যাকচুয়ালি কত হয়ে যাবে, 4 হবে, আর 4-এর উপর স্কোয়ার অর্থাৎ 16। আচ্ছা, এখানে যখন আমরা ওয়াইয়ের জায়গায় -1 বসাবো, এটা হবে 3 উপর স্কোয়ার হবে 9 ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি বলে ফেলতে পারি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 25। তাহলে বৃত্তের ইকুয়েশন অ্যাকচুয়ালি কী পেয়ে গেলাম দেখি। তাহলে শেষমেশ আমরা এক কথাই বলতে পারি, অতএব নির্ণেয় বৃত্তের সমীকরণ কি, x+2 হোল স্কোয়ার প্লাস y+4 হোল স্কোয়ার। আর এর মান তো আমরা পেয়ে গেলাম, আর এর মান আর স্কোয়ার মান কত, 25। এটাই মূলত আমাদের আনসার। ওকে, কারণ এটি হলো সেই বৃত্ত যার কেন্দ্র কি, সি বিন্দুটি হলো তার কেন্দ্র, এবং যেটি এ বিন্দুগামী অর্থাৎ এ বিন্দু দিয়ে যায়। এটাকে আরেকটু যদি ক্যালকুলেশন করে নেওয়া যায় তাহলে আরও ভালো হয়। এটাকে a+b হোল স্কোয়ার সূত্রে যদি এগুলো ভেঙে ফেলি, তাহলে এখানে আসবে এক্স স্কোয়ার, এখানে আসবে 4x + 4 + y স্কোয়ার 8y 16, আর 25টা এদিকে আসলে -25 ইজ ইকুয়াল টু 0।
এবং আমরা যদি সব একদিকে একটু সাজিয়ে নিই তাহলে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 8y 25 16, আচ্ছা এখানে 16, এখানে 4, 20 25, তাহলে বাকি থাকবে -5। এটি হলো আমাদের নির্ণয় বৃত্তের ইকুয়েশন। আশা করি সকলে বিষয়টি বুঝতে পেরেছি। অর্থাৎ কিছুই না, আজকে আমরা যেটি শিখলাম সেটি হলো বিগত আলোচনার আদলে, অর্থাৎ গত ক্লাসে যা করিয়েছি সেটি জাস্ট এখানে এই বিন্দুটি সরাসরি না দিয়ে এই বিন্দুটি আমাদের একটি ঘুরিয়ে দিয়েছে, এই বিন্দুর স্থানাঙ্ক না দিয়ে একটা শর্তের সাথে, কন্ডিশনের সাথে যুক্ত করা। অর্থাৎ এই বিন্দুটি বের করতে গেলে আমাদের এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের যে 1 সেটি থেকে আমরা বের করতে হয়েছে সর্বপ্রথমে। তো আশা করি এই অঙ্কটি বুঝে গেছি। তো আমরা পরবর্তীতে ম্যাথ নিয়ে আলোচনা করি। তো আমরা পরের ম্যাথটিতে চলে যাই। পরের প্রশ্নটি বলেছে এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে -5 7 এবং সেটি এক্স অক্ষকে স্পর্শ করে। অর্থাৎ এখানে একটা কন্ডিশন, এক্স অক্ষকে স্পর্শ করে। তাহলে সকলের বোঝার জ্ঞাতার্থে একটা বিষয় বলি, যদি বৃত্তটা এরকম হয়, একটু খেয়াল করি, আমরা ধরতেছি যে এটা হলো আমাদের বৃত্তটা, এটা বৃত্তের কেন্দ্র। কেন্দ্র কত একটু বলুন? কেন্দ্রের স্থানাঙ্ক হলো -5 এবং 7, বৃত্তের কেন্দ্র। এখন যে বিষয়টা এখানে দাঁড়িয়েছে, এই বৃত্তটি কি করেছে? এক্স অক্ষকে স্পর্শ করছে, অর্থাৎ ওয়াই অক্ষ যেদিকে যাক না কেন, লিখছে না, আমি একটু করে নিচ্ছি। আমরা ধরছি এটি বৃত্ত যার কেন্দ্রের স্থানাঙ্ক হলো -5 এবং 7, আর বৃত্তটি অবশ্য কি বলছে, শর্ত সাপেক্ষে এক্স অক্ষকে স্পর্শ করছে, অর্থাৎ এটা হলো তার স্পর্শ বিন্দু। আমরা ধরছি যে এটা এক্স অক্ষ। পরীক্ষায় চিত্র আঁকার দরকার নেই, আমি আপনাদের বোঝানোর জন্য চিত্রটা এঁকে ফেললাম আর কি, যে এরকম কন্ডিশনটা কি, এই যে এরকম এক্স অক্ষকে স্পর্শ করছে। তাহলে আমরা ইতিপূর্বে দেখেছি এক্স অক্ষকে স্পর্শ করেছে, যদি এটা কেন্দ্র হয় তাহলে কেন্দ্র থেকে এই এক্স অক্ষের উপরে যে দূরত্বটা, এই দূরত্বটার মান কত? অবশ্যই এখান থেকে এটুকু মান হলো 5। যেহেতু আমি চিত্রটা এদিকে হবে না, চিত্রটা অবশ্যই এই পাশে হওয়ার কথা, আমি লিখেছি। তো আপাতত দেখি, এখান থেকে এটা কি -5, আর উপরের দিকে কোটির মানটা অবশ্য 7। তার মানে কি দাঁড়াচ্ছে? এক্স অক্ষকে স্পর্শ করা মানে এইটুকু ব্যাসার্ধ না, আর এই ব্যাসার্ধটুকু কার সমান? কোটির সমান, অর্থাৎ এটি হবে 7। ঠিক একই রকমভাবে ওয়াই অক্ষকে যদি স্পর্শ করতো তাহলে ব্যাসার্ধ কার সমান হতো? ভুজের সমান হতো। বিষয়টি আশা করি সকলে বুঝেছি। ইতিপূর্বেই আমরা আমাদের বেসিক ক্লাসগুলোতে এই বিষয় নিয়ে আলোচনা করে ফেলেছি, যে কি আমি একবার লিখে দিচ্ছি। যে প্রিয় শিক্ষার্থীরা দেখতেছেন, আপনাদের সুবিধার জন্য এটি আবারও লিখে দিলাম, যে কি এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হবে কোটির সমান, আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধটা হবে ভুজের সমান। এগুলো কিন্তু আমরা বিস্তর বিগত আমাদের প্রথমে যে বেসিক ক্লাসগুলো ছিল সেখানে মোটামুটি আমরা এগুলো খুব ভালোভাবেই আলোচনা করে ফেলেছি। তো চলুন এখন আর কথা না বাড়িয়ে এটি মনে রাখবেন যারা নতুন, আর যারা আমাদের পুরনো জিনিসগুলো দেখে আসছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, তাদের না বোঝার কোনো অপশন থাকার কথা নয়। তো আসুন এখানে তাহলে কি করেছে, এক্স অক্ষকে যেহেতু স্পর্শ করেছে বৃত্তটি, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কি হবে? অবশ্যই কি কোটির সমান। অর্থাৎ ম্যাথটি করার ক্ষেত্রে এখন আমরা যেটি লিখব, এখানে লিখি সমাধান। বৃত্তের কেন্দ্র -5 এবং 7, যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষ তাহলে বিষয়টি যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে, সুতরাং ব্যাসার্ধ আর হবে কার সমান? কোটির সমান, অর্থাৎ মডুলাস অফ 7 = 7। তাহলে এখন আমরা কি জানলাম? অলরেডি আমাদের কাছে কেন্দ্র দেওয়া আছে এবং আমরা ব্যাসার্ধরও মান পেয়ে গেলাম, বৃত্তের কেন্দ্রও জানি, ব্যাসার্ধও জানি। তাহলে বৃত্তের সমীকরণ কীভাবে বের করবো? এই যেরকম
এক্স -5 হবে, আর এখানে যত 5টি আগে থেকে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, সূত্রের মাইনাসের কারণে হোল স্কোয়ার, প্লাস ওয়াই মাইনাস কোটির মানটা কি 7 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার, ব্যাসার্ধ অলরেডি আমরা পেয়ে গেলাম 7। ওকে, এখন এটাই হলো আমাদের আনসার। আমরা চাইলেও আরও কাজ করতে পারি, এগুলো ভেঙে নিয়েছি। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে আপনারা এটা ভেঙে নেবেন, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভেঙে নিয়েছি। 7 স্কোয়ার 49, সেটাই পাশে আসলে এটা বাদ মাইনাস হয়ে যাওয়ার পরে, তো অ্যাকচুয়ালি শেষমেশ আমাদের যেটা থাকবে এটি হলো আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। যারা আমাদের বিগত ক্লাসগুলো করতেছেন এবং শুরু থেকে সাথে আছেন, তাদের বোঝার কোনো অসুবিধা হওয়ার কথা না। তারপরেও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে এই ম্যাথটি চলুন আমরা একটু চেঞ্জ করে দিই, এই ম্যাথটি আমরা একটু চেঞ্জ করে একটু আলোচনা করি। চলুন বিষয়টি লক্ষ্য করি। এবার এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করব যার কেন্দ্রের স্থানাঙ্কটা এবার চেঞ্জ। ধরলাম এবার কেন্দ্রের স্থানাঙ্ক তার দেওয়া হলো আমাদের 4, -8। এটা হলো কেন্দ্রের স্থানাঙ্ক। এর আগে ছিল এক্স অক্ষকে স্পর্শ করেছে, এই অঙ্কটাতে আমরা বললাম ওয়াই অক্ষকে স্পর্শ করছে, অর্থাৎ চেঞ্জ করে দিলাম। এর আগে ছিল এক্স অক্ষকে স্পর্শ করে, এবার দিয়েছি ওয়াই অক্ষকে স্পর্শ করে বৃত্তের সমীকরণ নির্ণয় করব। আর এটা এই দুটো হলো আমাদের বেসিক মানে মূল বিষয়, যে কি এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হবে কোটির সমান, ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হবে ভুজের সমান। তাহলে আমরা আবার লিখব, দেওয়া আছে বৃত্তটির কেন্দ্র, বলুন তো কেন্দ্র কি এবার দেওয়া, বৃত্তের কেন্দ্রটা এবার আমাদের দেওয়া হলো 4 -8। তাহলে যেহেতু বৃত্তটি এক্স অক্ষ না, এবার কি হবে, ওয়াই অক্ষকে যেহেতু স্পর্শ করেছে, কোন অক্ষকে ওয়াই অক্ষকে স্পর্শ করেছে, তাহলে আমাদের ব্যাসার্ধটা কি হবে, ওয়াই অক্ষকে স্পর্শ করে ব্যাসার্ধ হবে ভুজের সমান। ভুজ কত আমাদের 4, তাহলে এখানে হবে মডুলাস অফ 4, আর 4কে মডুলাস করলে 4ই বের হয়। তাহলে অলরেডি আমরা কেন্দ্রও জানি ব্যাসার্ধও জানি, তাহলে বৃত্তটির সমীকরণ কি হবে, চটপট আগের মতো বৃত্তের সমীকরণ কি হবে, তাহলে এক্স মাইনাস কেন্দ্র হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কেন্দ্রের কোটি, যেহেতু এখানে মাইনাস এক তাহলে এটা প্লাস হয়ে যাবে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ব্যাসার্ধের উপর স্কোয়ার, ব্যাসার্ধ করতে পেলাম 4, তাহলে 4-এর উপরে স্কোয়ার। তাহলে এগুলো যদি আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি, তাহলে এটা হবে এক্স স্কোয়ার -8x 16 ওয়াই স্কোয়ার ওয়াই 64, 4-এর উপর স্কোয়ার 16টা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, একবারে করে ফেলতেছি। আমরা কিন্তু চাইলেও এখানে অ্যান্সার করে দিতে পারি, কিন্তু তারপরেও কেউ যদি চায় যে আমরা একটু ভেঙে ব্রড করে ফেলবো, তাহলে করে ফেলি। আসেন, এক্স স্কোয়ার এটি থাকলো ওয়াই স্কোয়ার -8x 16y, এটি আর এটা বাদ যাবে, তাহলে থাকবে 64 ইজ ইকুয়াল টু 0। এটাই কিন্তু আমাদের তাহলে নির্ণয় বৃত্তের সমীকরণ। আশা করি দুটো ম্যাথই আপনারা বুঝতে পেরেছেন। কিছুই না, দুটি ম্যাথ সিমিলার, খালি আমাদের এই বিষয়টি কাজে লাগলো যে এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হবে কোটির সমান, আর ওয়াই অক্ষকে স্পর্শ করা বলতে ব্যাসার্ধ হবে ভুজের সমান। এগুলো কিন্তু আমরা আলোচনা করেছি। শুধু তাই নয়, আমরা এই জিনিসগুলো একটু বলি, দেখি এগুলো মনে আছে কি না, যে যদি কখনো এক্স অক্ষকে স্পর্শ করে, এটাও আমরা লিখতে পারি আরেক পদ্ধতির ভাবে, কি সেটা এভাবে করে লিখি, যদি এক্স অক্ষকে স্পর্শ করে তখন এটাও কিন্তু আমরা লিখতে পারি জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি, আর ওয়াই অক্ষকে স্পর্শ করা মানে এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। এগুলো আমরা কিন্তু বিভিন্ন ম্যাথে ব্যবহার করব, এগুলো কিন্তু আমরা বিগত বিভিন্ন ক্লাসগুলোতে আলোচনা করেছি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা পরের আরেকটি গাণিতিক সমস্যায় চলে যাই। এবার আমরা যে ম্যাথটি নিয়েছি, এটি বিগত বছরে বহু বোর্ডে আসা একটি প্রশ্ন। একটি বৃত্ত 1, 2 ও 3, 2 বিন্দুগামী, মানে এই দুটি বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষকে স্পর্শ করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। কিন্তু এবার কিন্তু বৃত্তের কেন্দ্র দেওয়া নেই। এর আগে আমাদের কিন্তু কেন্দ্র দেওয়া ছিল, দেখে ম্যাথগুলো সহজ হয়েছিল, এবং সেগুলো সাধারণত এমসিকিউ টাইপের ম্যাথ, অবশ্যই এমসিকিউ আসার সম্ভাবনা বেশি বা ক নাম্বারে। কিন্তু এটি একটু ভিন্ন রকম, যেমন এখানে বৃত্তের কী দেওয়া নেই, কেন্দ্র দেওয়া নেই, এখানে বলছে এক্স অক্ষকে স্পর্শ করে। তো প্রিয় শিক্ষার্থীরা, কিছুক্ষণ আগের অংশ থেকে সকলে বলে ফেলেন তো, এক্স অক্ষকে স্পর্শ করে মানেই
বৃত্তের ব্যাসার্ধ কার সমান? অবশ্যই কোটির সমান। তাহলে আসুন এই কাজগুলো আমরা একটু করি। যেহেতু কেন্দ্র দেওয়া নেই, তাহলে শুরুতেই অঙ্কটি করার শুরুতে আমরা এই কাজটি করি। মনে করি বা ধরি বৃত্তটির কেন্দ্র এজ এবং কে। আমরা ধরে নিলাম বৃত্তটির কেন্দ্র এজ কে, এবং পরবর্তীতে যে ঘটনাটি বলেছে বৃত্তের কেন্দ্র এজ কে এবং বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করায়, এক্স অক্ষকে স্পর্শ করায় ব্যাসার্ধ আর ইকুয়াল টু কি হবে? সকলে বলে ফেলুন। যদি এক্স অক্ষকে স্পর্শ করেছে তাহলে ব্যাসার্ধ আর সমান হবে মডুলাস অফ কে, অর্থাৎ আমরা কে ধনাত্মক মানটাই ব্যবহার করব। ওকে, এখন কে ধনাত্মক না ঋণাত্মক এটা জানি না, তাহলে আপাতত আমরা এটাই দিই, মডুলাস অফ কে। তাহলে অলরেডি আমরা কি জানি? বৃত্তটির কেন্দ্র ধরে নিয়েছি, ব্যাসার্ধ পেলাম। তাহলে বৃত্তের সমীকরণটি কি হবে? তাহলে অতএব বৃত্তের সমীকরণ বৃত্তটির বা নির্ণয় বৃত্তটির সমীকরণ, তাহলে বলে ফেলুন, চট করে বলে ফেলুন। এক্স মাইনাস এস, এই যে কেন্দ্রের ভুজ, হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ব্যাসার্ধের জায়গায় হবে মডুলাস অফ কে, তারপরে স্কোয়ার, কারণ ব্যাসার্ধ স্কোয়ার, তাই কি না? তাহলে আমাদের এটি হলো বৃত্তের সমীকরণ। কিন্তু আমাদের কাছে আননোন বিষয় কি, মানে যেগুলো আমরা জানি না, এজের মান এবং কের মান জানি না। এস কের মান জানতে পারলে বা বের করতে পারলে আমাদের ম্যাথটির সমাধান হয়ে যাবে। তো এটির জন্য আমাদের কাছে আরও কি পয়েন্ট দুটি রয়েছে। সেই দুটি কি পয়েন্ট হলো, বৃত্তটি এত এবং এত বিন্দুগামী, অর্থাৎ এই দুইটি বিন্দু দেওয়া আছে। তাহলে প্রথমত এখন আমরা এক কাজ করি, এই দুইটি বিন্দু দ্বারা এই ইকুয়েশনটাকে কি করব? সিদ্ধ করব। তো চলুন প্রথমে সিদ্ধ করি। আপনারা লিখবেন যে 1-2 বিন্দু দ্বারা সিদ্ধ করি। আমি এত কিছু লিখছি না, আমি এটাকে এভাবে লিখতেছি। যেহেতু আপনারা লিখবেন, যেহেতু বৃত্তটি এত বিন্দুগামী হয়, এত বিন্দু দ্বারা সিদ্ধ করে পাই। তাহলে এটা দ্বারা যদি এই বৃত্তটাকে সিদ্ধ করি, তাহলে বলুন এক্সের জায়গায় আমাদের কী ব্যবহার করতে হবে? 1 ব্যবহার করতে হবে। 1 মাইনাস এজ হোল স্কোয়ার প্লাস ওয়াইয়ের জায়গায় ব্যবহার করবো আমরা 2 মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এই পাশে যেটা থাকবে শুধু কে স্কোয়ার থাকবে। এটি থাকবে কি না? এটাকে আমি 2 নং ইকুয়েশন দিচ্ছি। অনুরূপভাবে আমরা যদি এই বিন্দু দ্বারাও সিদ্ধ করি, 3-2 বিন্দুগামী হয়, সেই বিন্দু দিয়েও সিদ্ধ করতে পারবো। তাহলে এখানে লিখতেছি আবার 3-2, আপনারা লিখবেন, কথা দিয়ে একটু লিখতে হবে, যে যেহেতু বৃত্তটি 3-2 বিন্দুগামী হয়, এত বিন্দু দ্বারা সিদ্ধ করে পাই। এটা দ্বারা সিদ্ধ করলে এক্সের জায়গায় হবে 3 মাইনাস এস হোল স্কোয়ার, 2 এর জায়গায় তাহলে আমাদের ব্যবহার করতে, এই ওয়াইয়ের জায়গায় ব্যবহার করতে হবে 2 মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এইদিকে থাকলো কে স্কোয়ার। এটা 3 নং সমীকরণ। এখন এটা আমার কাছে সব থেকে ইজি হয়ে যাচ্ছে কি, 2 নং থেকে 3 নংটা যখন বিয়োগ করে দেব, এই পার্টটা অর্থাৎ কে এর পার্টটা সম্পূর্ণ বাদ চলে যাবে। আপনারা কি বুঝতে পারছেন? এটা বাদ যায়, কিন্তু সবসময় এরকম বাদ নাও যেতে পারে। তাহলে আমাদের বাদ গেলে তো ভালো, যদি বাদ না যেত, মানে ক্যান্সেল আউট যদি না হয়ে যেত, তাহলে আমাদের কি করতে হতো? তাহলে এক কাজ করি, সেভাবে একটু করে দিই আগে, যে 2 নং আর 3 নং এর মধ্যে একটু যদি আমরা তুলনা করি। প্রিয় শিক্ষার্থীরা, সকলে একটু বুঝবার চেষ্টা করি যে কি লিখব। 2 নং এখন এভাবে লিখবেন আপনারা, এখন 2 ও 3 নং হতে পাই, 3 নং তুলনা করে পাই বা হতে পাই, যে যেভাবে লিখতে পারেন, তুলনা করে পাই। দেখুন বিষয়টা, কে স্কোয়ার বলতে এই পুরোটার মান কে স্কোয়ার, আর এটাও এটা, তাহলে অবশ্যই এই অংশটুকু আর এই অংশটুকু সমান, তাই কি না? তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস এস হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস কে
হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা যে কথা 3 মাইনাস এজ হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস কে হোল স্কোয়ার, একই কথা। এটা লিখতে পারি কি না, কারণ এটাও কে স্কোয়ারের মান বসিয়েছি, এটাও কে স্কোয়ারের মান, তার মানে উভয় পক্ষ কি সমান। তাহলে এখন যদি কাজ করলে এই অংশটা ওইদিকে মাইনাস হয়ে যায়, আর এই সবগুলো এদিকে নিয়ে আসবো, অর্থাৎ বিষয়গুলো ক্যালকুলেশন করতেছি একটু তাড়াহুড়ো করে করব। এটা যদি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করি, আচ্ছা তাড়াহুড়ো করছি না কারণ অনেকের বুঝতে অসুবিধাও হতে পারে। এই অংশটা এদিকে নিয়ে আসলাম, তাহলে হলো -3 মাইনাস এজ হোল স্কোয়ার, আর এ পাশে 2 মাইনাস কে হোল স্কোয়ার আগে থেকে ছিল, এই পার্টটুকু এই পাশে নিয়ে গেলে হবে -2 কে হোল স্কোয়ার। তাহলে পরবর্তীতে যে বিষয়টি দাঁড়িয়েছে আমাদের, এটাকে যদি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করে দেই, 1 মাইনাস 2 এজ প্লাস এজ স্কোয়ার, এটাকেও সূত্র প্রয়োগ করব, মাইনাসের সূত্র কিন্তু সামনে মাইনাসের কারণে চিহ্নগুলো পরিবর্তন হবে, অর্থাৎ এরকম হবে 9 মাইনাসটা হবে প্লাস 6 এজ মাইনাস এজ স্কোয়ার। ও দেখা যাচ্ছে না, বলবেন তো। অর্থাৎ এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করলে এই অংশ পাবো, এটাকেও এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করলে একটা অংশ পাবো, কিন্তু মাইনাসের কারণে সেগুলো চিহ্ন পরিবর্তন। আর এ পাশে যেটি দেখা যাচ্ছে এই অংশ তো সেম, তাহলে পাশে কে থাকবে, শুধু 0 পড়ে থাকবে। ওকে, পরবর্তীতে আমাদের এজ স্কোয়ারও বাদ। ওকে, তাহলে এখানে কি থাকতেছে আমাদের দেখি, 6s আর এখানে 2s, 6s থেকে যদি 2s অর্থাৎ দুইটা এজ বাদ দিই, তাহলে আমাদের থাকবে 4h। তাহলে আমরা একটু সাইডে এই পাশে জিনিসপত্রটাকে উঠিয়ে নিয়ে আসি। ওকে ওকে, তাহলে আমাদের থাকবে 4h, আর আরেকটু লক্ষ্য করি কোথায় গেল, ওকে এখানে 9 -9, এখানে 1, তাহলে বিয়োগ করে ফেললে কি হবে, 8 থাকবে, কি 8 -8, ওই -8টাকে যদি ওই পাশে নিয়ে চলে যায় তাহলে +8, মানে এখানে থাকে -8, ওই পাশে নিয়ে গেলাম +8, তাহলে এজ এর মানটা অ্যাকচুয়ালি কত পেয়ে গেলাম, 2, কারণ ভাগ করে ফেললে 2 হয়ে যাবে। আশা করি এইগুলো ক্যালকুলেশন খুবই সাধারণ, এগুলো আপনারা পারেন। তাহলে এজ এর মান অলরেডি পেয়ে গেলাম, তাহলে এখন বাকি রইল কি, কে এর মান। এখন এজ এর মানটা যদি আমরা 2 নং বা 3 নং সমীকরণের যে কোনো একটিতে বসিয়ে দিই, এই যে এজ এর মানটা 2 যেটা পেলাম, এই 2 ভ্যালুটা যে কোনো এক জায়গায় বসিয়ে দিলে আমরা কি কে এর মানটাও পেয়ে যাব। তো চলুন আমরা দেরি না করে এই কাজটি করে ফেলি। আরেকটি কথা প্রিয় শিক্ষার্থীরা, আমার লেখার সাথে সাথে আপনারাও খাতা কলম নিয়ে অবশ্যই বসবেন এবং লিখবেন এবং আমাদের সাথে সাথে করে ফেলবেন। এবং এই ম্যাথটির নিয়মে, এই একটি ম্যাথের নিয়মে আপনাদের পাঠ্যপুস্তক বইয়ে, একাডেমিক বইগুলোতে একই নিয়মে অসংখ্য ম্যাথ থাকবে, এবং যেগুলো ম্যাথ একই নিয়মের মধ্যে পড়বে আপনারা সেই ম্যাথগুলো সবগুলো করে ফেলার চেষ্টা করবেন, এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাবেন। হ্যাঁ শিক্ষার্থীরা, আপনাদের বলছি, তাহলে এবার আমরা অলরেডি এজ এর মান কত পেলাম, 2, এই ভ্যালুটা আমরা এখন 2 নং ইকুয়েশনে বসাবো, আমাদের 2 নং ইকুয়েশন এটা। তাহলে এখানে যদি এজের জায়গায় আমরা 2 বসাই, 1 - 2 হোল স্কোয়ার প্লাস, এটাকে যদি ক্যালকুলেট করে ফেলি, এ মাইনাস হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করি, তাহলে 4k প্লাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার, আমরা এটা পাবো। এখন বিশেষ করে একটু আরও বিশেষ কিছু জিনিস লক্ষ্য করি, এটা হলো -1, -1-এর উপরে যদি স্কোয়ার দিই তাহলে সেটা 1ই বের হবে, আর এখানে 4, মানে টোটালি অ্যাকচুয়ালি বের হবে 5, আর এই কে স্কোয়ারটা পাশে চলে গেলে কে স্কোয়ার, অর্থাৎ এটা বাদ হয়ে যাবে, থাকবে এখানে শুধু 4k ইজ ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমরা কেটাকে আলাদা করতে চাই তাহলে কি হবে, 5/4। এটা কি সকলে বুঝতে পেরেছি? আপনারা এক কাজ করবেন, এই যে 4kটাকে ওই পাশে নেবেন, পরে 4টাকে এদিকে নিলে 5-এর নিচে চলে যাবে, কি ইজ ইকুয়াল টু 5/4, সিম্পল বিষয়। তাহলে এখন অলরেডি আমরা এজেরও মান জানি এবং কেরও মান জানি, দুটো মানই কিন্তু আমরা জানি, তাই তো? তাহলে এই মানগুলো যদি 1 নং এ বসিয়ে দিই তাহলে আমরা বৃত্তের সমীকরণটা পেয়ে যাব। তাহলে সর্বশেষ বিষয়টা, কের মান কি পেলাম, 5/4। ওকে,
তাহলে এজ এবং কে দুটোরই মান এই 1 নং সমীকরণে বসাবো। আপনারা লিখবেন যে এজ এবং কে এর মান 1 নং সমীকরণে বসাই পাই। তাহলে এখানে 1 নং সমীকরণটা কি দাঁড়াচ্ছে একটু লিখি। এক্স এজ এর মানটা হলো 2 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর মানটা হলো 5/4 হোল স্কয়ার আর কে 5/4 তারপরে স্কয়ার। এটি মূলত আমাদের কি বৃত্তের সমীকরণ। আশা করি সকলে একদম ক্লিয়ার। আর এটাকে আরও 2-1 লাইন যদি আমরা বর্ধিত করতে চাই করা যাবে, যদি এটাকে আমরা আরও 2-1 লাইন বাড়াতে চাই। কীরকম? এটা হোল স্কয়ারের সূত্র যদি প্রয়োগ করে দিই তাহলে হবে এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 4, আর এটাকে করলে হবে ওয়াই স্কয়ার মাইনাস 2ab, 2 দিয়ে এটা কেটে যাবে, তাহলে এখানে থাকবে 5/2y, আর পরবর্তীতে থাকবে 25/4 স্কয়ার 16, আর ওই পাশের ওইটা এই পাশে আসলে হবে 25/16 ইজ ইকুয়াল টু 0। ও এদিকে এই যে এই পাশের এই অংশটা এদিকে আসলে তাহলে এটা বাদ হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি শেষমেশ আমরা যেটা দিন শেষে সর্বশেষে পরিশেষে যেটাই বলি না কেন, যে অংশটা পাবো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 4x থাকবে মাইনাস 5 বাই মাইনাসটাকে দিয়ে নেই 5y/2, আর তো কেউ নেই, ও আছে এই যে এখানে একটা 4 আছে, তারপরে হলো প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। বিষয়টি আশা করি সকলে বুঝেছে। এটি হলো আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের আলোচনা আজকের ক্লাস সকলে আমরা বুঝতে পেরেছি। তো আজকে আমরা বৃত্তের 8 নম্বর লেকচার শেষ করলাম। আমাদের আলোচ্য বিষয় বা টপিক কিন্তু এটি ছিল যে বিভিন্ন শর্ত সাপেক্ষে বৃত্তের সমীকরণ নির্ণয়। আমরা এর এই ধারাবাহিকতায় বেশ কতগুলো ম্যাথ সলভ করছি। বিগত দিনগুলো তো আমাদের এই ধারাবাহিকতায় আরও কিছু কিছু প্রবলেম গাণিতিক সমস্যা আমরা সমাধান করব। তো আমাদের আমি অনুরোধ করছি সকলে আমাদের সাথে থাকবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও ধারাবাহিকভাবে ক্লাস পাওয়ার জন্য। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।